নমস্কার প্রিয় দর্শক, এটি হলো অন্নপূর্ণা ভান্ডার যোজনার নতুন ফর্ম। কালকে একটি ফর্ম বেরিয়েছিল, সেখানে 12 পেজের ফর্ম ছিল। দেখতে পাচ্ছেন এখানে 13 পেজের একটি ফর্ম। এই 13 পেজের ফর্মটি আপনি কোথায় কি লিখবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং এই নতুন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক সহ এবং কী নথি লাগবে সমস্ত কিছু সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরছি এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো ভিডিওটি দেখুন, আপনাদেরকে সহজেই বলে দেবো কীভাবে নিজেরাই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। 13 পেজের ফর্ম দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ, বাংলায় দেওয়া রয়েছে এবং নির্দেশনাগুলি কি গুরুত্বপূর্ণ যেগুলো আমি এক এক করে বলে দেবো। প্রত্যেকটি নির্দেশনার গুলির দিকে আপনারা একটু নজর রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের একটি ফর্ম, অর্থাৎ এখানে আপনার পরিবারের সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। এবং কী কী দিতে হবে দেখুন, লেখা রয়েছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটি বিভাগকে কিন্তু আপনাকে পূরণ অবশ্যই করতে হবে। বিভাগ কোনগুলো? এই যে দেখুন লেখা রয়েছে 1, 2, 3, এগুলো প্রত্যেকটি বিভাগ। এই বিভাগগুলি কি আপনাকে পূরণ করতে হবে। কিভাবে করতে হবে চলুন এক এক করে প্রত্যেকটি স্টেপ আমরা দেখি। তাই ভিডিওটি যদি ধীরে মনে হয় একটু স্পিড বাড়িয়ে দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখুন এবং আপনি নিজেই ফর্মটি ফিল আপ করে নিন, কাউকে টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। প্রথম দেখুন রয়েছে বিভাগ, ক্ষেত্র এবং বিকল্প বা ইনপুট। এখানে আপনাকে লিখতে হবে, সমস্ত তথ্য এইসব জায়গায় লিখতে হবে এবং আপনি এখানে কি লিখবেন তার নির্দেশনা কিন্তু এই যে বক্সে রয়েছে এই বক্সে দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে বক্সের এই ফাঁকা জায়গাগুলো কিন্তু কিচ্ছু লিখতে হবে না, মাথায় রাখবেন। এইটা হচ্ছে নির্দেশনার বক্স। অর্থাৎ আপনি যদি বুঝতে না পারেন, এখানে ডান সাইডে নির্দেশনা দেওয়া রয়েছে যে আপনি বুঝে শুনে তারপরে এই যে ইনপুট দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে আপনাকে সমস্ত তথ্য লিখতে হবে। চলুন এক এক করে দেখিনি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রথমে দেখুন লেখা রয়েছে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, পরিবারের গার্জেনকে তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে, এখানে লিখবেন। অবশ্যই বাংলায় লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন। যদি ইংরেজিতে লেখেন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন এবং বাংলায় ফর্ম যেহেতু বাংলা লিখলে আরও ভালো। লিখলেন এখানে এবং নির্দেশনায় দেখুন দেওয়া রয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিন। এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেখানে যেখানে যেখানে টিক চিহ্নের অপশন থাকবে সেখানে যদি আপনার থাকে সেই তথ্যগুলি, তাহলে টিক চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির পুরো নাম এখানে লিখবেন। কেমন নাম লিখবেন দেখুন বক্সে লেখা রয়েছে আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে যে রকম স্পেলিংয়ে লেখা রয়েছে, যে বানান দেওয়া রয়েছে সেই বানান অনুযায়ী কিন্তু আপনাকে সেই নামটি লিখতে হবে গার্জেনের। তারপর জন্ম তারিখ, এখানে দিন, মাস এবং বছর। দিন, মাস, বছর যদি কারো যদি প্রথমে 9 দেবেন, তারপরে 06 দেবেন, তারপরে যদি 2000 সালে জন্ম হয় তো 2000 সাল লিখবেন, এভাবে লিখবেন। তারপরে চলে আসলো পরিবারের যে প্রধান রয়েছে তার লিঙ্গ, পুরুষ না মহিলা না অন্যান্য, যেটা হবে সেখানে টিক চিহ্ন দেবেন। আগে বলেছিলাম যেখানে যেখানে টিক থাকবে সেখানে যদি আপনার থাকে সেটা টিক কিন্তু দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, আধার নাম্বার লিখতে হবে গার্জেন, এখানে আধার নাম্বারটি লিখবেন। তারপরে 5 নাম্বার দেখুন অপশনে কী আছে, ডিজিটাল রেশন কার্ডের পরিবারের আইডি যদি থাকে সেখানে ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে আর কি SOE1 বা SPHH বা PHS এই যে কার্ডগুলো রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখুন 6 নম্বর রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় অর্থাৎ যদি 5 জন হয় তাহলে 5, 6 জন হলে 6, এইভাবে কিন্তু লিখতে হবে। 4 জন হলে 4, এইভাবে কিন্তু শুধু সংখ্যাটা লিখবেন এখানে। এরপরে চলে আসুন ঠিকানা, এখানে ঠিকানার বক্সে এখানে আপনার পুরো ঠিকানা এখানে লিখতে হবে, স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে আপনার বাড়িঘর রয়েছে যেখানে থাকেন তার ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা। নম্বরে দেখুন লেখা রয়েছে যোগাযোগের নম্বর, এখানে ফোন নম্বর দিতে হবে অবশ্যই। এই ফোন নম্বরটি হবে বাড়ির যে প্রধান রয়েছে তার ফোন নম্বর। কী লেখা রয়েছে দেখুন নির্দেশনায়, বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ যে প্রধান রয়েছে যে বাড়ির গার্জেন রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে। তারপরে চলে আসুন 9 নম্বর। নম্বরে দেখুন কী লেখা রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নং পরিবারের সকল সদস্যের। এখানে পরিবারের যতজন সদস্য রয়েছে সবার এখানে কিন্তু দিতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন প্রথম যে বক্সগুলো ছিল সেটা টোটালটাই ছিল সম্পূর্ণটা ছিল পরিবারের প্রধানের তথ্যের উপরে। এবার আসবে এক এক করে পরিবারের সদস্য সংখ্যার প্রধানের। পরিবারের প্রধান, এখানে যিনি প্রধান রয়েছেন তার নাম এখানে লিখবেন, গার্জেনের নাম এখানে লিখবেন। পরিবারের প্রধান যদি এমন মহিলা হয়ে থাকে এবং তিনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে চায় সেক্ষেত্রে এখানে হাতে টিক চিহ্ন দেবেন এবং তার নাম এখানে তো অবশ্যই লিখবেন। এবং পরিবারের প্রধান যদিও অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে চায় তাহলে হ্যাঁ দেবেন। সদস্য সংখ্যা, এই যে পয়েন্টটা এসেছে এখানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যোজনার আবেদন শুরু হলো। প্রথমে নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। কী সম্পর্ক হয়, যদি পরিবারের প্রধানের সঙ্গে যে এই সদস্য যদি স্বামীর সম্পর্ক হয় তাহলে স্বামী হবে, আর যদি মেয়ের সম্পর্ক হয় তাহলে মেয়ে হবে। যে সম্পর্ক হবে সেটা সম্পর্কটা এখানে লিখবেন, বাবা বা মা বা স্বামী বা স্ত্রী যেটা হবে সেটাই, এবং তার আধার কার্ডের নম্বর লিখবেন। এবার চলে আসুন ডান দিকে, দেখুন কী দেওয়া হয়েছে ডান দিকে বক্সে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, কার আবেদন করছেন গুরুত্বপূর্ণ কিন্তু। সদস্য সংখ্যা 1 এর বক্স রয়েছে এটা, এই যে সদস্য সংখ্যা রয়েছে তিনি যদি অন্নপূর্ণা যোজনার ফর্মের জন্য আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ এখানে টিক চিহ্ন দেবেন, অবশ্যই টিক চিহ্ন দেবেন, না হলে কিন্তু হবে না। অন্নপূর্ণা যোজনার জন্য যদি আবেদন করতে চায় যিনি সেক্ষেত্রে সদস্যের এই যে ডান পাশে টিক রয়েছে সেখানে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। এবং দেখুন যদি কোনো সদস্য সংখ্যা 5 বছরের কম হয়ে থাকে তাহলে তার আধার না চিহ্ন করুন, তাহলে আধার এখানে NA লিখে দেবেন, তাহলে কিন্তু হবে। একইভাবে বুঝতে পেরেছেন সদস্য সংখ্যা 2, সদস্য সংখ্যা 3 একইভাবে লিখবেন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, স্ত্রী, পুরুষ লিখবেন এবং
প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক লিখবেন এবং আধার নম্বর লিখবেন। এবং এই যে সদস্য তিনি কি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে চান, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করার প্রয়োজন নেই, এই বক্সটি ফাঁকা থাকবে। একইভাবে আপনার সদস্য সংখ্যা 5 জন, 4 জন, 3 জন, যতজন আছে পরিবারে সবার তথ্য একইভাবে দেবেন। এবার চলে আসা যাক 10 নম্বর পয়েন্টে কি বলছে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এখানে, যেখানে নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ সরকারি তরফ থেকে যেখানে নগদ টাকা ট্রান্সফার করা যেতে পারে এইরকম ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকটা সদস্যের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে। প্রথমে দেখুন দেওয়া রয়েছে HOF, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম এখানে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোডটা এখানে স্পষ্ট করে সুন্দর করে লিখবেন, কোথাও ভুল করবেন না। এরপর আসবে সদস্য সংখ্যা 1। এখানে সদস্য সংখ্যা 1 বলতে এখানে যে সদস্য সংখ্যা, যার পরিবারের সদস্য সংখ্যা 1-এর নাম লিখেছেন, ওই ব্যক্তির এখানে সদস্য সংখ্যা 1-এর ঘরে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য দিতে হবে। এখানে গরমিল করলে চলবে না। প্রথমে পরিবারের নাম, আধার কার্ড নম্বর যেখানে দিয়েছিলেন সদস্য সংখ্যা 1, তার ব্যাংক অ্যাকাউন্ট যদি সদস্য সংখ্যা 2-এ গিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু ফর্মটি ভুল হয়ে যাবে। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো। তাহলে সদস্য সংখ্যা ওখানে যে 1 ছিল সেই 1-এরই তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এখানে দিতে হবে। একইভাবে সদস্য সংখ্যা 2, 3 করে যতজন সদস্য সংখ্যা রয়েছে সেই সদস্য সংখ্যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। এবং নির্দেশনায় কি লেখা রয়েছে দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য, অর্থাৎ ডাইরেক্ট যে আপনার কাছে ব্যাংকে টাকা পাঠাবে সরকার যে কোনো প্রকল্পে, তার জন্য কি বলছে, আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তাহলে মাস্ট কি লাগবে, আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে শেয়ার করবেন, লিখবেন যেই ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে, এটাই গুরুত্বপূর্ণ। তো একইভাবে প্রত্যেকটি সদস্য সংখ্যার ব্যাংকের তথ্য দিয়ে দেবেন। এরপর চলে আসা যাক 11 নম্বর পয়েন্টে। দেখুন কি লেখা রয়েছে, এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ দিতে হবে। প্রত্যেকটি সদস্যের ভোটার কার্ড যার আছে তার কিন্তু এখানে সদস্যের দিতে হবে। কী কী দিতে হবে, এই যে এপিক নাম্বার দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, পরিবারের যে হেড রয়েছে তার এপিক নাম্বার এখানে দেবেন এবং বিধানসভা কেন্দ্র এবং কোন অংশ নং রয়েছে সেই অংশ আপনি ভোটার তালিকা থেকে দেখে দেখে লিখে নেবেন। একইভাবে সদস্য সংখ্যা যে 1 রয়েছে তার ভোটের নাম্বার এখানে এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। এই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর আপনারা পাবেন আপনার যে কিছুদিন আগে যে ভোট দিয়েছিলেন সেই রিসিপ্ট কপি যদি থাকে সেখানে কিন্তু আপনার কাছে সেই তথ্যটা আপনি দেখতে পারবেন ওই রিসিপ্ট কপি। একইভাবে এখানে প্রত্যেকটি সদস্যের কিন্তু ভোটার কার্ডের তথ্যগুলো দিয়ে দেবেন। এরপর চলে আসা যাক 12 নম্বর পয়েন্টে। দেখুন কী লেখা রয়েছে এখানে, SC, OBC, ST যে ক্যাটাগরি রয়েছে বা যে প্রত্যেকটি ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে, আপনার যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরিতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর চলে আসা যাক রেশন কার্ডের বা খাদ্য ভর্তুকি যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। 1 নম্বর কি পয়েন্ট রয়েছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অনেকেরই আছে, যাদের আছে হ্যাঁ চিহ্নে টিক করবেন। তারপর দেখবেন কি, যদি হ্যাঁ হয় তবে আধার কার্ডের ধরন উল্লেখ করুন, রেশন কার্ডের যে কার্ড যে রয়েছে সেই কার্ডের কী ধরন রয়েছে আপনার। AAY হলে এটা দেবেন, PHS হলে এখানে টিক দেবেন, বা SPHS হলে এখানে টিক দেবেন, RKSY1, RKSY2 ভর্তুকিহীন হলে এখানে টিক দেবেন, যেটা হয় আপনার সেটা আপনি এখানে টিক দিয়ে দেবেন। এরপর চলে আসা যাক, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনার পরিবার প্রত্যেক মাসে রেশন তুলছে কিনা, যদি না তুলে থাকেন তাহলে না দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এখানে দিয়ে দেবেন। এরপর আসা যাক সম্পদ, খুবই গুরুত্বপূর্ণ এই সেকশনটি, এটা আপনাকে ভালো করে লিখতে হবে। দেখুন কি বলছে, নির্দেশনায় বলছে সঠিক হলে টিক চিহ্ন দেবেন। এবার দেখা যাক কী কী সম্পদের উল্লেখ আপনাকে এই ফর্মে দিতে হবে। প্রথম রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার বাড়িতে 3 এর নিচে থাকে তাহলে না করবেন, যদি 3 এর উপরে থাকে তাহলে হ্যাঁ করবেন। অবশ্যই কেউ ভুল তথ্য এখানে দেবেন না, এক্ষেত্রে কিন্তু সমস্যা হতে হবে। এখানে এটা বলা নেই যে আপনার 3টির উপরে বাড়ি থাকলেই যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার হবে না, এরকম কোনো নির্দেশনা দেওয়া নেই। তাই প্রত্যেকে সঠিক তথ্য কিন্তু দেবেন। এমন কি হতে পারে, বাড়ি ভেরিফিকেশন করার মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা হতে পারে, কারণ খুবই একটি গুরুত্বপূর্ণ, মাসে 3000 টাকা, তাই প্রত্যেকে সঠিক তথ্য দেবেন, যেন কোথাও ভুল করবেন না। তারপর পয়েন্ট কী রয়েছে 2 নম্বরে, পারিবারিক জমির মালিকানা, আপনার যদি নিজস্ব যে মালিক রয়েছে তার যদি নিজের নামে জমি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না থাকলে না করবে। এবং যেখানে নির্দেশনা দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন কপি, মিউটেশনের কপি এবং ROR, ঠিক আছে, সহ এই বিভিন্ন যে কাগজ রয়েছে যে জমির, সেই রেজিস্ট্রেশন বা জমির রেকর্ড কপি কিন্তু আপনাকে 1 কপি জেরক্স করে কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে। এরপর চলে আসুন 3 নম্বরে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। পরিবারের যে যতজন সদস্য আছে টোটাল কত পরিমাণ জমি রয়েছে সেটা উল্লেখ করতে হবে। অবশ্যই সেটা শতকে উল্লেখ করতে হবে, বিঘা বা একরে নয়, কত শতক সেটা কিন্তু লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, সেই নথিতে যতটুকু শতক রয়েছে সেই শতকে কিন্তু এখানে লিখতে হবে। এবার আসুন 4 নম্বর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাও দেখুন, যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অবাণিজ্যিক যেটা প্রাইভেট কার যদি থাকে আপনাদেরকে, সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে হবে। যদি 4 চাকার এখানে উল্লেখ করা হচ্ছে 4 চাকার গাড়ি, সেখানে হ্যাঁ হলে হ্যাঁ করুন, যদি হ্যাঁ হয় তাহলে যেমন লেখা রয়েছে দেখুন, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারও কিন্তু আপনাকে দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কয়টা গাড়ি আছে, যদি একটা হয় 1, 2 হলে 2 লিখতে হবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে, তার সঙ্গে কি মডেল রয়েছে গাড়ি সেই মডেলটাও এখানে লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন 5 নম্বরে, পরিবার ভিত্তিক সদস্যের বিমা, স্বাস্থ্য বিমা আছে কিনা তার একটি তথ্য আপনাকে
তার আগে বলে দিচ্ছি, এখানে 4 চাকার উল্লেখ করা রয়েছে। দেখুন 4 চাকার, অর্থাৎ যদি বাইক থাকে সেখানে কিন্তু এখানে আপনার কিছু করার নেই, বাইকের তথ্য এখানে দিতে হবে না। যদি 4 চাকা থাকে তবেই দিতে হবে। এরপরে আসুন পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বীমা। আপনার পরিবারে কি স্বাস্থ্য বীমা আছে বা না? যদি না হয় তাহলে টিক করবেন, তাহলে প্রয়োজন হবে না। এই যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, এবং হ্যাঁতে টিক করার পর আপনার যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি যে বীমা নিয়েছেন সেই টাকার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ লিখতে হবে। এখানে প্রত্যেকটা সদস্য আছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের প্রধান রয়েছে সে মালিক, তার যদি বীমা থাকে তাহলে এখানে তার বীমা এখানে টিক চিহ্ন দিবেন। সরকারি বা বেসরকারি যেটা হবে সেটাকে দেখবেন, সরকারি হলে এটা, বেসরকারি হলে এখানে টিক দিবেন। এরপর বীমার অঙ্ক কত টাকা সেটা এখানে লিখতে হবে, কত টাকার ইন্স্যুরেন্স আছে, স্বাস্থ্য বীমা রয়েছে, এবং সেটা প্রিমিয়াম আপনি বিবরণ দেবেন, কত টাকা করে মাসিক আপনি প্রিমিয়াম তার জন্য প্রদান করেন। একইভাবে সদস্য 2, 3 এভাবে যার আছে তাকেই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর আসুন আয় বা পেশা, খুবই গুরুত্বপূর্ণ। আয় বা পেশা, আর বেশি নেই ফর্মটি। আয় বা পেশার মধ্যে দেখতে পাচ্ছেন 1 নম্বর পয়েন্টে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? অর্থাৎ কেউ কি আপনাদের যে পরিবার রয়েছে সেটা কি কর দেয়, ইনকাম ট্যাক্স দেয়? যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, আর না থাকলে না দিবেন। যদি দিয়ে থাকে সেখানে প্যান বা পি ট্যাক্সের যে নম্বর সেটা কিন্তু প্রদান করতে হবে এক এক করে। দেখুন 2 নম্বরে কী রয়েছে, সদস্যদের প্যান কার্ডের নম্বর দিতে হবে এক এক করে। যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান নম্বর উল্লেখ করুন, না তাহলে যদি থাকে এক এক করে লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং তার প্যান নম্বর, সদস্য সংখ্যার নাম এবং তার প্যান নম্বরটা দিতে হবে। যদি প্রথম সদস্য সংখ্যার প্যান নম্বর না থাকে তাহলে নাম এবং এখানে না লিখে দেবেন বাস। বা এইভাবেই প্রত্যেকটি সদস্য সংখ্যার প্যান কার্ডের নম্বরটি আপনারা এখানে দেবেন। এরপর আসুন 3 নম্বরে কর্মসংস্থানের ধরন। যে পরিবারের প্রধান যে রয়েছে, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তিনি কী করেন? তিনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন? তাহলে সরকারি ক্ষেত্রে হবে। বেসরকারি হলে বেসরকারি, হ্যাঁ। সংগঠিত ক্ষেত্রে হলে বা স্বনিযুক্ত যদি উদ্যোক্তা বা ব্যবসা হয় সেক্ষেত্রে 3 নম্বরটা হবে। আংশিক সময়ের জন্য কর্মরত যদি পার্ট টাইম জন্য কাজ করে তাহলে তার জন্য এটা রয়েছে। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা বেসরকারি স্বনিযুক্ত কারিগর বা শিল্পী, কৃষক ইত্যাদি হলে এখানে টিক দেবেন। কৃষকের জন্য কিন্তু এই অপশনটা রয়েছে, কৃষক। এবং পরিযায়ী শ্রমিক হলে এটা, এবং বেকার হলে এটা, এবং অন্যান্য আপনারা দিতে পারবেন। এটা হলো হেড অফ দ্য ফ্যামিলি। এর সঙ্গে আসবে সদস্য সংখ্যা 1, 2। সেই একইভাবে প্রথম যে সদস্য সংখ্যা আপনি লিখেছেন, যার নাম লিখেছেন আপনার পরিবারে, সেই সদস্য সংখ্যার কী করেন, চাকরি করেন নাকি বেসরকারি করেন নাকি বেকার বা পরিযায়ী শ্রমিক, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এক এক করে প্রত্যেক সদস্য সংখ্যা একইভাবে লিখবেন। এটা বিশেষ করে আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন নেই। এরপর চলে আসুন 4 নম্বর যেটা অপশন রয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। কার কার শিক্ষা রয়েছে এবং পরিবারে এমন কি কেউ রয়েছে যারা শিক্ষা নেই। প্রথমে লিখতে হবে সংখ্যাটা, যে আপনার পরিবারে কতজন শিক্ষিত রয়েছে, এখানে 1, 2, 3 যতজন হবে এখানে লিখবেন। এরপর আসবে আপনার অশিক্ষিত কজন রয়েছে সেটা আপনি লিখবেন, যারা পড়াশোনা জানেন না। এবং প্রথমে আছে পরিবারের প্রধান, একই সেম সিস্টেম, ফর্মাট একই। প্রথমে প্রধান, তারপর সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, এইভাবে কিন্তু চলবে। প্রথমে যে পরিবারের প্রধান রয়েছে তিনি কি শিক্ষিত, তাহলে ইয়েস, এবং যদি অশিক্ষিত হয় তাহলে এখানে দেবেন। এবং তিনি যে শিক্ষিত হলে কতটুকু পড়াশোনা করেছেন তার সেটা উল্লেখ করে দেবেন, মাধ্যমিক পাস বা হাই সেকেন্ডারি পাস বা বিএ বা যে কোনো ডিগ্রি রয়েছে সেই কিন্তু যোগ্যতা আপনি লিখবেন। একইভাবে সদস্য সংখ্যা যে 1 রয়েছে পরিবারের সদস্য, সেই প্রথম সদস্য সংখ্যার শিক্ষিত না অশিক্ষিত এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা এখানে লিখতে হবে। নির্দেশনা কী দেওয়া রয়েছে, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এটা বুঝতে পেরেছেন? একইভাবে প্রত্যেকটি সদস্য সংখ্যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেবেন। এরপরের পয়েন্টে দেখুন কী রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক ছিলেন কিনা। যদি কেউ থেকে থাকে, যে কোনো পঞ্চায়েত হয়ে থাকে, কেউ যদি বিধানসভা বা মন্ত্রী বা পৌরসভার কোনো কাজ বা পঞ্চায়েতের কোনো সদস্য বা হয়ে থাকে, তাহলে কিন্তু হ্যাঁ বা না লিখতে হবে। যদি হ্যাঁ হয়, যিনি এই পদে আছেন তার নাম লিখতে হবে, যিনি এই পদে আছেন, অর্থাৎ যিনি পঞ্চায়েত, মন্ত্রী, সাংসদ বা পৌর সংস্থার কোনো পদে যদি থাকেন তার নামটা এখানে লিখতে হবে। সেখানে হেড অফ দ্য ফ্যামিলি হতে হবে তা না। যদি আপনার কোনো সদস্য সংখ্যা লোক যদি আপনার সেই কোনো একটি পোস্টে থাকে, রাজনৈতিক বা সাংবিধানিক কোনো পদে যদি থাকেন, তাহলে তার নাম লিখতে হবে। এবং প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা সহ। যদি এই জাতীয় কোনো নথি আপনার কাছে থাকে তাহলে সেখানে সিগনেচার করে স্বাক্ষর করে কিন্তু 1 কপি জেরক্স আপনাকে এই ফর্মের সঙ্গে দিতে হবে। এরপর দেখুন কী রয়েছে 6 নম্বরে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ কি সরকারি পেনশন পান আপনার পরিবারে? যদি হ্যাঁ হয়, যিনি পান তার প্রথমে রয়েছে যদি সরকারি পেনশনভোগী, যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা অর্থাৎ কতজন রয়েছে এখানে সেটা আপনি, এবং যদি হ্যাঁ হয় তাহলে পেনশন যে স্লিপ থাকে সেই স্লিপটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর আসা যাক 7 নম্বরে, কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন এবং জিএসটি নাম্বার দিতে হবে। যদি হ্যাঁ হয় জিএসটি নাম্বারটা লিখতে হবে, এখানে দিতে হবে। এরপর 8 নম্বর, পরিবারের মোট বার্ষিক আয়। পরিবারের মোট বার্ষিক আয়ের সংখ্যাটা একটা অঙ্কে লিখতে হবে। 1,20,000, 2,40,000 যেটাই হয়, বা 10 লাখ, 20 লাখ যেটাই হবে সেটা কিন্তু উল্লেখ করতে হবে সঠিকভাবে। এরপর আসুন সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, যারা ভোটার কার্ড যাদের হয়নি বা যারা সিএ এর জন্য অনেক আগে আবেদন করেছেন এবং আপনার সেই সিএ কার্ডের জন্য আপনি নাগরিকত্ব পেয়েছেন কিনা তার যে স্থিতি রয়েছে, সেই স্থিতির জন্য কিন্তু আপনাকে এই তথ্যগুলো দিতে হবে। যার এই রকম পরিস্থিতি রয়েছে তারা কিন্তু এখানে লিখবেন। পরিবারের প্রধান জিনিস তার কাছে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যে এখানে সিএ এর জন্য বর্তমান যদি প্রযোজ্য নয়, অর্থাৎ আপনি আবেদন করেননি, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তার নাম্বার যদি থাকে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে, এবং ইস্যু করা হয়েছে কিনা যদি হয়, বা সার্টিফিকেট নম্বর যদি পেয়ে যান আপনার সেই সিএ এর কারণে নাগরিকত্বের, সেখানে কিন্তু এটা দিতে হবে। একইভাবে সদস্যগুলোর প্রত্যেকটি সদস্য এই তথ্যগুলো দিতে হবে। আর যদি সিএর জন্য আবেদন না করা থাকে বা প্রযোজ্য নয়, এখানে টিক দিয়ে কিছু লেখার প্রয়োজন হবে না। এরপর চলে আসুন
অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যে রয়েছে বা কিষাণ ক্রেডিট কার্ড, ARD বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী যে ক্রেডিট কার্ড রয়েছে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যে রয়েছে, স্টুডেন্ট CC যেটা রয়েছে, সেগুলো কার্ড যদি কারো থাকে সেই কার্ডগুলো কিন্তু দিতে হবে, বিবরণ দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যদি এরকম কোনো কিষাণ কার্ড বা কিছু কার্ড থাকে সেই কার্ডের নম্বর দিতে হবে, নং, ID সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটি এই কার্ডের মধ্যে দেওয়া থাকবে, সেই কার্ড থেকে সেই তারিখটি দেখে লিখবেন। একইভাবে কোনো সদস্য যদি থাকে সেই সদস্যের এই ফর্ম জায়গাটি পূরণ করে দেবেন। এরপর চলে আসুন, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি গুরুত্বপূর্ণ যেটা, অনেকেরই কিন্তু নাম বাদ পড়েছে এবং যারা ভোট দিতে পারেননি তারাও কিন্তু এই ফর্মটি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা অবশ্যই তারা ট্রাইব্যুনালে আবেদন করা থাকতে হবে। এবং যাদেরকে ডিলিট হয়ে গিয়েছে বা এই দেশের নাগরিক নয় তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা সুবিধা পাবেন। পরিবারের প্রধান প্রযোজ্য নয় বা যদি না হয় না, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ আপনাকে দিতে হবে। সেই মামলার বিবরণ এখানে আপনার লিখতে হবে যে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কোন স্থিতি রয়েছে। একইভাবে সদস্য সংখ্যা যিনি 1 রয়েছে, প্রযোজ্য নয় বা না, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ এখানে দিন। প্রত্যেকটি সদস্য একইভাবে দেবেন। এরপর চলে আসুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগতদের জন্য এটা রয়েছে, কী রয়েছে সেটা, বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যে যে শিশু রয়েছে তাদের প্রত্যেকের সদস্য শিশুর সংখ্যা এখানে দিতে হবে। শিশুর সদস্য নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন অর্থাৎ কোন সরকারি না বেসরকারি সেটা দিতে হবে। সরকারি বেসরকারি এখানে, স্বীকৃত মাদ্রাসা এবং অন্যান্য হলে এখানে কোন স্কুলে পড়ে সেই স্কুলের নামটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। একইভাবে সদস্য নাম 2 নম্বর যদি শিশু থাকে সেই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4 জন শিশুর এখানে তথ্য আপনারা যদি থাকে বাড়িতে পরিবারে তাহলে প্রদান করবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, টিকা দিয়েছে কিনা সেই সদস্যের সংখ্যা হ্যাঁ হলে হ্যাঁ এখানে টিক দেবেন। যদি টিকাকরণ করা না হয়ে থাকে তাহলে এখানে না বক্সে টিক দেবেন। একইভাবে সদস্য 2 এর যদি টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে হলে টিক এখানে দেবেন, না হলে নিচেরটায় টিক দেবেন। এরপর চলে আসুন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBTর মাধ্যমে পাচ্ছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখুন। এখান থেকে কিন্তু আপনারা আপনার কোনো প্রকল্প বাদ দিতে চাইলে কিন্তু আপনি বাদ দিতে পারবেন। পরিষ্কার করে সেখানে দেখুন লেখা রয়েছে, যদি আপনি DBTর মাধ্যমে কেউ যদি টাকা পান, পরিবারের প্রধান কি টাকা পায়? যদি পায় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক চিহ্নে বক্সে ক্লিক করুন। সুন্দর পয়েন্ট দেওয়া রয়েছে, দেখুন এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিতে চান, তার জন্য কিন্তু এখানে প্রত্যাহার করতে চান, তার কিন্তু এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। পরিবারের যে প্রধান রয়েছে তা যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না দেবেন। দেওয়ার পর এখানে লিখবেন কোন প্রকল্প পায়, সেই প্রকল্পে যদি কৃষক বন্ধু হয় সেখানে কৃষক বন্ধু লিখবেন, বা যে কোনো প্রকল্প, যে ভাতা হলে ভাতা লিখবেন। লেখার পর কিন্তু যদি আপনি চান যে প্রত্যাহার করবেন তাহলে কিন্তু টিক চিহ্ন দেবেন, তাহলে কিন্তু আপনার প্রকল্পটি সরকারি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আর যদি বাদ দিতে না চান এখানে অবশ্যই টিক চিহ্ন দেবেন না। এরপর চলে আসুন, এখানে প্রথমটা যেটা গেল সেটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি 3-4টে প্রকল্প পায়, ধরুন কীরকম হতে পারে, যে কৃষক বন্ধু পান আপনি, PM কিষাণ পান আপনি এবং ভাতা পান আপনি, 3টি প্রকল্প পান হেড অফ দ্য ফ্যামিলি। সেক্ষেত্রে কী হবে, আপনি কি কোনো একটা প্রকল্প বাদ দিতে চান, যদি কৃষক বন্ধু বাদ দিতে চান সেখানে এখানে টিক দেবেন, যদি বাদ দিতে না চান তাহলে টিক দেবেন না। একইভাবে যে সদস্য নাম্বার 2 রয়েছে তিনি কি কোনো প্রকল্প পান, যদি হ্যাঁ হয় এখানে হ্যাঁ দেবেন, কী প্রকল্প পায় সেটা নাম লিখবেন, যদি বাদ দিতে চান সেই বাদ দেওয়ার জন্য এখানে টিক বক্স দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানান, আমি আপনাদের বুঝিয়ে দেবো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তথ্য সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। একইভাবে প্রত্যেকটি সদস্য সংখ্যা, প্রকল্প যদি পায় সরকারি সেই প্রকল্পের নাম এবং না পেলে না করে দেবেন, যদি পায় সেই প্রকল্পের নাম এবং সেই প্রকল্প থেকে সরে আসতে চাইলে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন, এটা বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ আপনার ফর্মটি যে বাতিল যদি হয়ে যায় সেখানে অফিসার লিখবেন যে কী কারণে আপনার ফর্মটি এখানে বাতিল করা হয়েছে, এই বক্সটি ফাঁকা রাখবেন, এখানে আপনার লেখার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এই 2 নম্বর ফর্ম জায়গাটা আপনার কিছু লেখার প্রয়োজন নেই, এটা অফিসাররা সেখানে পূরণ করবে। আপনার সারা ফর্মটি বিবেচনা করে দেখার পর যদি মনে হয় যে আপনি যার যার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতেন তারা যোগ্য, তাহলে আপনার ফর্ম হয়ে যাবে এবং যদি না হয় তার কারণ উল্লেখ করে দেবে এখানে। এরপর এখানে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং কি বলছে প্রযোজ্য। তার সঙ্গে কি বলছে, আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিয়ে আমি যা যা দেওয়ার প্রয়োজন ছিল আমি সমস্ত ফর্মটাই ফিল আপ করেছি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য আপনি সম্মতি দেবেন, এখানে সম্মত টিক চিহ্ন দেবেন এবং আপনার স্বাক্ষর অর্থাৎ হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে তার এখানে সই করবে। এবং যদি কোনো তথ্য ভুল হয় তাহলে কিন্তু আপনার যে সুবিধা আছে সেই সুবিধাগুলি কিন্তু বদ্ধ হবে, তার জন্য আপনি অনুমতি দিয়ে এখানে সই করবেন। এই ছিল ফর্মটি, মোটামুটি সম্পূর্ণ ফর্ম শেষ হয়ে গিয়েছে। এবার যে শেষের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কিন্তু আপনার কোনো পূরণ করার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য দেখুন বলা রয়েছে, ওনারা আপনাকে এটা ব্যবহার করে আপনাকে এই রিসিভ কপি আপনার কাছে পৌঁছে দেবে। এবার দেখুন কী কী দিতে হবে, প্রত্যেকটি সদস্য যে যে তথ্যগুলো আপনি পুট করছেন এখানে লিখছেন প্রত্যেকটি কপির কিন্তু একটি করে জেরক্স কপি আপনি দেবেন। সেক্ষেত্রে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড উল্লেখ করবেন। তার সঙ্গে যে জমি রয়েছে সেই জমির কাগজ আপনাকে দিতে হবে। কেউ যদি পেনশন পান সেখানে পেনশনের তথ্য আপনাকে দিতে হবে। এই প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। যারা
সরকারি সুবিধা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি তারা আপনারা যুক্ত হয়ে থাকবেন। দেখুন এখানে আপনার সমস্ত তথ্য কী কী লাগবে তার একটি আমরা ফর্মাট এখানে দিয়ে দিয়েছি, কী কী লাগবে প্রত্যেক করে এখন 30টা এখানে দেওয়া রয়েছে। এরপর যদি কোনো প্রয়োজন হয় সেখানে আবার আমরা প্রদান করব। এই ফটোতে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে আপনার কী কী লাগবে এবং কী কী দিতে হবে। তাই যারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত নয় তারা প্লিজ ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। এবারে যারা এই নতুন ফর্মটি ডাউনলোড করতে চান সেই নতুন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যান গুগলে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পিডিএফ লিখে সার্চ করুন। ফর্ম পিডিএফ লিখে সার্চ করার পর দেখুন নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর একেবারে ডাইরেক্ট লিঙ্ক পাওয়ার জন্য কিন্তু আপনারা সরকারি সুবিধা লিখতে পারেন সঙ্গে, অথবা এই যে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পিডিএফ ডাউনলোড, অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ডাউনলোড এই যে দেখা রয়েছে এখানে ক্লিক করুন। সরকারি সুবিধা ওয়েবসাইটটি দেখে নেবেন বারবার। এখানে একবার নতুন ফর্মটি আপনাদের কাছে প্রদান করা হয়েছে, এখানে নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পর দেখুন এই যে বাংলা ফর্ম এখানে দেওয়া রয়েছে এবং বাংলা ফর্ম একটু নিচে এখানে দেওয়া রয়েছে। যে কোনো একটি লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ইমেল চলে আসবে, সেখান থেকে ওকে করুন। ওকে করে দেওয়ার পর কিন্তু নতুন ফর্মটি চলে এসেছে। এরপর সাইডে ক্লিক করে আপনি কিন্তু এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন এবং অযথা ফালতু ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকুন। এরপর একের পর এক ভিডিও আসবে, যাবতীয় কোনো সমস্যা থাকলে তা নিয়েও ভিডিও আসবে। ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে আরেকবার রিভাইজ করে দেখে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।